সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, মোহাম্মদ শাহিন আহমেদ, সভাপতি বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন, রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, এবং ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা আলোচনায় যাব। ঈদ একদমই সমাগম, এরই মধ্যে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রহিন হোসেন প্রিন্স, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঈদের সময় বাড়ি ফেরা শ্রমিকদের বেতন এক ধরনের একটা সংকট থাকে, যদিও আমরা গত ঈদে সেটি দেখিনি। এবার গত ঈদে বাড়ি ফেরা নিয়ে সংকট ছিল, এবার ওরা বাড়ি ফেরা নিয়ে সংকট নেই, তবে কোথাও কোথাও শ্রমিক অসন্তোষ এই ধরনের কিছু রয়েছে, বেতন ভাতার এই বিষয়টি রয়েছে, মূল্যস্ফীতির চাপও রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি এখানে সম্মানিত আলোচক সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই, যারা শুনছেন ধন্যবাদ জানাই, এবং আর কয়েক ঘন্টা পরেই ঈদ আসছে, সুতরাং আগাম ঈদের শুভেচ্ছা আমি সবাইকে জানাই। আপনি ঠিকই বলেছেন যে হয়তো এটা চাপ দেখছি না, কিন্তু আমার একটা কথা বলে শুরু করতে হচ্ছে যে দেখেন, ঈদের ছুটি শুরু হয়ে গেছে, কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করতে হলো। সেটা হলো, আপনারা নিশ্চয়ই সবাই জানি আমরা, যে একটা রড বোঝাই ট্রাকে শ্রমজীবী মানুষ যাচ্ছিল, উল্টে পড়ে তারা 17 জন মারা গেছে টাঙ্গাইলের, এবং একেবারেই ক্ষেত মজুর, যাদের বাড়িতে ওই অর্থে কিছু নাই। এবং নওগাঁর 9 থেকে 10 জন নওগাঁর মান্দা এলাকায়। তো এইটাও আজকে আমরা সেখানে একটা, এটা মানে কি বলবো, যে এদের জন্য শোক। সড়ক দুর্ঘটনায় গতকালে প্রায় 25 জনের বেশি, 27 থেকে 30 জন মারা গেছে। এটাই তো আমি বলছি যে এইটা একটু বিবেচনা করা দরকার। যে আমরা এবার দেখলাম যে কিছু গরু এসে ট্রেনে করে নিয়ে আসা হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এই সাধারণ মানুষ তার যাতায়াত, এবং এই শ্রমজীবী মানুষ তারা কিন্তু এই বিল্ডিং তৈরির কাজ করেন, হকারের কাজ করেন। এবং একটা জিনিস একটু খেয়াল করার বিষয়, শ্রমজীবীদের কথা যখন উঠলো, আমি একটু 30 সেকেন্ডে বলি। অনেক সময় দেখেন আমরা যাদের সামর্থ্য আছে, হয়তো ওই যে বলি নাড়ির টানে ফিরে যাচ্ছি আনন্দ করতে, তারা কিন্তু একটা নিরন্দ চিন্তায় যায় টাকা কিভাবে সেভ করবে, কারণ গাড়ি ভাড়া বেশি বলে ওর উপরে ছিল। আবার এইখানে থাকলেও খাওয়ার জায়গা হবে না, হোটেল বন্ধ, এই বন্ধ, ওইখানে যেও কাজ নেই, তাহলে তাদের স্বাচ্ছন্দ্যটা কখনো আমরা ভাবি না। এটা একটু গুরুত্বপূর্ণভাবে দেখা দরকার। তারপরেও যাই হোক, আমি মনে করি যে এই যাত্রাটা যাতে নিরাপদ হয় সেই প্রত্যাশা আমাদের থাকবে। যদিও এটা কোরবানি কিছু হাটের বিষয় টিষয় আছে, যার জন্য কিছু মিসম্যানেজমেন্ট হয়, তা যেহেতু আর মাত্র একটা দিনের ব্যাপার আছে, তা সেই জায়গায় এটা ভালোভাবেই আমরা সবাই উতরাবো, সেটাই আমি মনে করি। এইটুকুই এই আলোচনায় আমি থামতে চাই। যদিও আর একটা কথা বলে রাখা দরকার, সেটা আমরা বহু আগে থেকে বলে আসছি, এটা আমরা শুধু বলতে আমি মেন করছি যারা গবেষক তাদের, যে অ্যাকচুয়ালি আমাদের সড়কের উপরে আমাদের যাতায়াতটা প্রধান নির্ভর হয়ে গেছে, কিন্তু আমরা নৌ এবং রেল এটাকে গুরুত্ব দিয়ে ভেবে যদি এই কাজগুলো করতাম, তাহলে আমাদের এই যে দুর্ঘটনা, এইটার পরিমাণ হয়তো বা আরও কমে নিয়ে আসতে পারতাম। এটা আগামীতে আরও কীভাবে কমিয়ে আনা যায়, এবং বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনকে নিরাপদ করে এবং তার আর্থিক যে সচ্ছলতা যা আছে তার উপরে যায়, সেই প্রত্যাশা আমরা শ্রমিকদের বেতন ভাতার সংকটটি দেখছেন কি? আরেকটা, হ্যাঁ, এরপরে আসি যে শ্রমিকদের অলরেডি আজকে যে খবর দেখলাম, সেটা হচ্ছে যে 1500 কারখানার কথা বলা হচ্ছে, কিন্তু আজকের তথ্য, যদি এটা আমি সকালের তথ্য বলছি, ইতিমধ্যে এটা যদি কভার হয়ে যায় ভালো, যে অনেক জায়গায় আছে, অসন্তোষ নাই তার না, এটা অনেক সময় কিন্তু বলা হচ্ছে না কেন জানেন? অনেক জায়গায় নানা কারণে দেখা গেল তাদের বেতন ভাতা আটকে ছিল, বা কাজের প্রেশার আছে, এই সমস্ত নানা কারণে, কিন্তু কিছু কিছু জায়গায় এইটা যে নাই তা না। তবে আগে যত তীব্র ছিল, এই তীব্রতাটার খবর আমাদের কাছে এখন নাই। দু একটা কারখানা যেটা অতীত দিনের সংকট টঙ্কটে আসে, যেমন প্রসঙ্গ করে বলি, হয়তো আমরা ভুলে গেছিলাম, যেমন আজকে আমরা খবর পেলাম, কারণ গত 1 মেতে আমি ছিলাম তাজরিন এবং রানা গার্মেন্টসের শ্রমিকদের সাথে, মে দিবসের তাদের প্রোগ্রামের সাথে আমি ছিলাম। আজকে এখানে আমাদের সরকার এবং অন্যদের পক্ষ থেকেও কিছু লোক এখানে গিয়েছিল, তাদের কিন্তু জীবন চলছে না, মানে শুধুমাত্র যারা প্রেজেন্ট আছে তা না, অতীত দিনে যেটা, তাদেরও এই ধরনের অনেক সংকটের কথা আছে। তা আশা করি যে এই কাজটা আগামী দিনেও সময় আছে, এটা মানে শেষ হয়ে যাবে, কারণ আমরা এই ছুটির খবরটা জানি। আগামীকাল কিন্তু বহু শ্রমিক নিজেরাই গাড়ি ভাড়া করে রেখেছেন, তারা কিন্তু এইটা টাকা পয়সা পাওয়ার পরে চলে যাবেন, এবং অনেকে কিন্তু ওই গাড়ি রাখে বিভিন্ন জায়গায়, ওই গাড়িতে করে তারা আবার ফিরে এসে কাজে যোগ দেয়। সুতরাং এই অসন্তোষটা আগের
তুলনায় এখন এটা সরকার মালিকপক্ষ অনেকে কিন্তু একটু সক্রিয়, যতটুকু পারি তারা দেন এবং অনেক ক্ষেত্রে শ্রমিকদের সাথে লোকাল কম্প্রোমাইজ করেন। আমি এটাকে পজিটিভ হিসাবে, ইতিবাচক পয়েন্ট হিসাবেই আসলে দেখতে চাই। কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্ট আপনি যেহেতু তুললেন, খালি এই পয়েন্টই বলি, আলোচনার হয়তো আজকে সময় না, কিন্তু আপনি এটা জানেন যে আমাদের যে শ্রম অধিকার এবং অন্য যে জায়গা আছে তাতে কিন্তু এই বছর ২৬ সালে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করার কথা, কিন্তু এটা মে মাস চলে যাচ্ছে, চলেই তো গেল, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে আমরা সরকারের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। কিন্তু যদি এখন থেকে উদ্যোগ না নেওয়া হয়, এইটা নিয়ে নতুন অসন্তোষ যদি দানা বাঁধে, সেটা কিন্তু আমাদের এই পুরো শ্রমবাজার নানা সংকট আরও বৃদ্ধি পাবে। তো আমি মনে করি যে এখন এই সরকারের পক্ষ থেকে এবং অন্যদের পক্ষ থেকে যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আছে, তারা বেতন ভাতার সংকট দূর করার সাথে সাথে বকেয়া বেতন ভাতা পরিশোধ যদি কেউ সময় নিয়ে থাকে ঈদের পরপর করবেন, এবং নতুন মজুরি কাঠামো নির্ধারণের জায়গাটায় তারা অগ্রসর হবেন বলে আমি এটা প্রত্যাশা করব। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, ঈদ একটি বড় অর্থনৈতিক কর্মযজ্ঞ আমাদের দেশে, এবং দুটি ঈদকে ঘিরেই আসলে ব্যবসায়ীরা নানা ধরনের পরিকল্পনা করে থাকেন। যদি গরুর হাট বাদ দিয়ে বাকি জায়গাগুলো নিষ্প্রাণ মনে হচ্ছে কিনা আপনার কাছে অর্থনৈতিক যে চাপ সেটির কারণে? দেখেন, আপনাকে শুভেচ্ছা এবং যারা শুনছেন সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। তো খুব নিষ্প্রাণ হয়তো কোনো কোনো ক্ষেত্রে নিষ্প্রাণ আছে, কারণ আমাদের মূল্যস্ফীতি এখনো অনেক উপরে, 9% প্রায় গড়ে এবছর। তারপরে মানুষের কষ্ট আছে, দারিদ্র আছে, সব কিছু মিলে এটা নিষ্প্রাণ। আমি সবচেয়ে বড় বিষয় যেটা মনে করি, এটা এই ঈদের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা হলো কোরবানির ঈদ। কোরবানির বাজারটা কেমন? কোরবানির বাজারটা কি নিষ্প্রাণ, না এখানে প্রাণ আছে? কিছুটা হলে প্রাণ আছে। এটাই বিষয়, প্রধান বিষয়। প্রথম কথা হলো যে কোরবানির জন্য ডিমান্ড এবং সাপ্লাই অবস্থাটা কি, প্রথমে আমাদের এটা বোঝা দরকার যে আমরা যেই সাপ্লাই এখন আছে সেটা প্রায় 1,23,00,000 মতো, এবং যেটা বলা হচ্ছে যে ডিমান্ড 1,01,00,000 মতো, তাইলে প্রায় 22 লাখ সারপ্লাস। তো তাতে করে কিন্তু আমাদের দামটা খুব রিজনেবল হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে আজকে এবং কালকে আপনাদের এই ইনভাইটেশনটা পেয়ে একটু বাজারের খোঁজ খবর আমি নিতে চেষ্টা করেছি, কিন্তু সেটা না। তার প্রধান কারণ হলো যে কস্ট অফ প্রোডাকশন এবার বেড়ে গেছে, গত বছরের চাইতে এবার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। খাদ্য খরচ বেশি, শ্রমিকের খরচ বেশি, ওষুধপত্রের খরচ বেশি, পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বেড়েছে। আর মূল্যস্ফীতি তো 9% গড়ে 9% ধরে নিতে পারি। তো সব কিছু মিলে একটা চাপ আছে বাজারে, একটা চাপ আছে, এবং সেই ক্ষেত্রে গত বছরের তুলনায় এবছর দাম কেউ কেউ বলছে যে 10 থেকে 15% বেশি হবে। তো কাজেই যেটা বলা হয় যে এবার ডিমান্ড 1,01,00,000 হবে, কিন্তু কার্যকর ডিমান্ড, ইফেক্টিভ ডিমান্ডটা কতটা হবে এটাই প্রশ্ন। দেখেন, একটা সময় ছিল যখন 5-7 বছর আগে কিন্তু 1,06,00,000 পর্যন্ত পশু জবাই করা হয়েছে, কিন্তু এই কোভিড-19 পরে আপনার এটা কমে গেছে এবং সেটা 90 লাখে নেমে এসছে। গত বছর 91 লাখ বা কিছু বেশি এইরকম নেমে গেছে। তো 91 থেকে এই বছর যে পরিস্থিতি, তাতে 1,01,00,000 অফটেক হবে কিনা এটা নিয়েও আমার, আপনি যে পরিসংখ্যানটা দিলেন কমে গেছে, তার মানে কি মানুষের অর্থনৈতিক সক্ষমতা কমে গেছে, ইনফ্লেশন রেট হাই, এবং কোভিডের পরে মানুষের অবস্থা খুবই খারাপ ছিল, এবং গত বছরও ইনফ্লেশন রেট হাই ছিল, রাজনৈতিক পরিবেশও ভালো ছিল না, ইনভেস্টমেন্ট নেই, এমন পর্যায়ে যে কমে গেছে, এটাই স্বাভাবিক। এখন এই বছর হয়তো কিছুটা বাড়তে পারে, কিন্তু কত পার্সেন্ট, 10%, 12% বেড়ে যাবে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আরেকটি বিষয় হলো যে যতই সমস্যা হোক, কিন্তু এই কোরবানির ঈদে একটা সাধারণ মানুষ যারা গবাদি পশু রেইজ করে, প্রতিপালন করে, এবং যারা মোটা তাজা করে এই সময়,
তাদের মধ্যে তো প্রাঞ্চঞ্চল্য অবশ্যই আছে। কারণ এবং যারা তারা মনে করে যে এটা তাদের একটা ক্যাশ ইনকামের একটা সুযোগ, এই পশু পালা এবং এই সময় পশু বিক্রি করা, এবং এখান থেকে তারা নগদ অর্থ পাচ্ছে আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে। সেই জায়গাটায় কিছু সমস্যা আছে, সেটি নিয়ে আমরা আলোচনা করবো। একটু হোসেন মোহাম্মদ সেলিম, ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, চাহিদা ও সরবরাহের যে বিষয়টি, এই জায়গায় সরকারের বেশ নেতিবাচক বিষয় হচ্ছে পরিসংখ্যান নিয়ে। আসলে কি পরিমাণ চাহিদা রয়েছে, আমাদের দেশে কি পরিমাণ কোরবানিযোগ্য পশু রয়েছে, সেটির আসলে পরিস্থিতি কি? যদিও আমরা জানি যে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি কোরবানি, এরকম একটি পরিসংখ্যান আছে। সেই পরিমাণ মানে চাহিদা অনুযায়ী পশু সরবরাহ সম্ভব হচ্ছে কিনা, যেটি মানে কোরবানির উপযুক্ত? ধন্যবাদ। আসলে আমি প্রথমেই বাংলা ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে কোরবানির মতো একটা বিষয়কে এই প্রোগ্রামে নেওয়ার জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয় বলে আমি মনে করি। সেই জন্যে আমি বাংলা ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সম্মানিত আলোচকবৃন্দ, দেশ বিদেশে যারা দর্শনার্থীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা গত কয়েকবারে ঈদের মতো এই প্রতি বছর, এবছরও যে আমাদের দেশি গবাদি পশু দিয়ে আমরা কোরবানি দিচ্ছি, প্রিয় খামারি বৃন্দ, যাদেরকে আমি অনেক সময় প্রোডাকশন ফ্রন্ট লাইনার বলি, তো তাদেরকেই সকলকেই পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালকের নেতৃত্বে প্রাণী সম্পদ অধিদপ্তরের সব মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এবং খামারি ভাইদের পরিশ্রমের মাধ্যমে এই বছর আমরা যে আমাদের যে কোরবানির জন্য প্রায় 55,49,829টি গরু মহিষ, 66,32,260টি ছাগল ভেড়া এবং 6,515টি অন্যান্য প্রজাতির পশু, সর্বমোট 1,23,33,840টি গবাদি পশু প্রস্তুত আছে। এটা ডক্টর জাহাঙ্গীর স্যার যেটা বললেন, চাহিদার তুলনায় কিন্তু এটা প্রায় 22 লক্ষের মতো আমরা আমাদের তথ্য অনুসারে, যেটা একদম মাঠ পর্যায় থেকে তথ্য আসা, সেই তথ্য অনুসারে 22 লক্ষের মতো গবাদি পশু বেশি আছে। তো আসলে এই পরিসংখ্যাটা আসলে আমরা কিভাবে, মানে এই তথ্যটা আমরা কিভাবে সংগ্রহ করেন, সেটি বা নিশ্চিতভাবেই কিভাবে এই সংখ্যাটা নিরূপণ করেন? এই সংখ্যাটা আসলে ধন্যবাদ। আসলে আমাদের আপনারা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর একদম উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের অফিস রয়েছে এবং আমাদের মাঠ কর্মী যে একদম ডোর টু ডোর। আমাদের ধানের এরকম ব্লক সুপারভাইজার আছে, তারাও তো যে ক্ষেত দেখে মোটামুটি মেপে দেয়। আপনাদের কি এরকম যে খামার দেখে বলে দিলেন? আমাদের যে উপজেলা একদম মাঠ পর্যায়ে তথ্য অনুসারে, তথ্য নিয়ে ডোর টু ডোর তথ্য নিয়েই কিন্তু সারা দেশের তথ্য নিয়েই আমাদের এই তথ্য। কতজন খামারি নিবন্ধিত আছে বা কতজন খামারি আছে সেটি ধারণা আছে আপনাদের? হ্যাঁ, আমাদের নিবন্ধিত খামারের সংখ্যা প্রায় 49,000-এর বেশি, প্রায় 50,000-এর বেশি নিবন্ধিত খামার। টোটাল খামারির সংখ্যা প্রায় 80,000-এর মতো আমরা মনে করি যে 80,000-এর চেয়ে বেশি আছে। তো এছাড়া আমরা প্রতিটা ডিভিশনে, প্রত্যেকটা উপজেলায় আমরা র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে প্রতি উপজেলার 3টা ইউনিয়নকে, একটা হলো হাই প্রডিউসিং অ্যানিমেল, মিডিয়াম প্রডিউসিং এরিয়া এবং লো প্রডিউসিং এরিয়া, এই র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর মেনটেন করে আমরা তথ্যটা তৈরি করে থাকি যে আসলে আমাদের এই তথ্যটা কতটুকু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। সেই হিসেবে আমরা দেখছি যে আমাদের যে মাঠ পর্যায়ের তথ্য এবং এই স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর মেনটেন করে যে তথ্য, সেটা একদম কাছাকাছি আছে। সেই হিসেবে তথ্যের কোনো, আমি মনে করি যে এখানে তথ্য অনেকটাই সঠিক হিসেবে, চাহিদা সরবরাহের সম্ভাবনা কম। জি, শাহিন আহমেদ, এই চাহিদা সরবরাহের ঘাটতি এরকম, এর সাথে আপনাদের একটি সম্পর্ক রয়েছে। প্রতিবার বলা হয় যে 1 কোটি কুরবানি হচ্ছে বা 90 লাখ বা 1,10,00,000। আপনারা আসলে যেহেতু চামড়া সংগ্রহ করেন, এই পরিসংখ্যানটা আপনারা কতটা দেখতে পান বাস্তবসম্মত? মানে আমি চামড়ার বাণিজ্য শিল্প এটি পরে যাব, বাট এই জায়গাটায় আসলে এই পরিসংখ্যানটা সরকারের। ধন্যবাদ। আমি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই এবং বাংলা ভিশনের দর্শকদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। বিশেষত
আপনারা যদি দেখেন লক্ষ্য করবেন যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিন্তু আমি যতটুকু মনে করি যে একটা অবহেলিত মন্ত্রণালয় এবং তার সক্ষমতা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। কারণ যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স তারা দিচ্ছেন সেটা নিয়ে আমাদের এখানে কিছু ত্রুটি আছে আপনার। বিশেষত আমরা যদি দেখি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাজ কিন্তু অনেক ব্যাপকভাবে উপজেলা পর্যায়ে তাদের কিন্তু ফুল মেশিনারিজ আছে, তাদের অফিসার আছে, তাদের যে পরিসংখ্যান যে কর্মকর্তারা আছেন, কিন্তু তারা প্রপারলি মাঠ পর্যায়ে কাজ করেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। বিশেষত আমরা যেটা লক্ষ্য করছি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনেক দায়িত্ব, বিশেষত আমরা যে চামড়া শিল্প কিন্তু শেষ পর্যায়ে কিন্তু আমরা এন্ড প্রোডাক্টটা তৈরি করি, ওইখানে দেখা যায় যে প্রচুর পশু বিশেষত গরু আপনার এলএসডি নামের একটা রোগ ব্যাপকভাবে আপনার মহামারী আকারে আপনার দেখা দিয়েছে এই গত 3-4 বছর যাবৎ। যে চামড়াটা আপনার যে পশুটি আপনার এলএসডি হয় অর্থাৎ আপনার যে লাম্পি ডিজিজ বলে, সেটা কিন্তু কোনো গ্রেডেই ব্যবহার করা যায় না। আমরা যে এটা ট্রেনিং করি সেই ট্রেনিং কষ্ট আমি লসের সম্মুখীন হচ্ছি। এইখানে তারা কিন্তু কোনো কাজ করে না, তারা কোনো ভ্যাকসিনেশনের আওতায় আপনার নিয়ে আসেনি পশুগুলোকে, এই গবাদি পশুগুলোকে, যার কারণে দেখা গেছে এই রোগটা ব্যাপকভাবে আপনার মহামারী আকারে দেখা দিয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে, সেখানে প্রাণী সম্পদ মন্ত্রী ছিলেন আপনার, উনি আমাদের সেক্টরের লোক, উনি ফুটওয়্যার তৈরি করেন, এবং আমাদের প্রাণী সম্পদ সচিবের সাথে কথা হচ্ছে ওই মিটিংয়ে যে ওনারা ইতিমধ্যে কিছু এলএসডির জন্য আপনার টিকা নিয়ে আসছেন, সেই টিকাটাও আপনার যে অতীতে নিয়ে আসছিলেন সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ। কারণ সেই টিকার কোয়ালিটিটা আপনার ঠিক নয়। যে ব্রাজিলিয়ান টিকাটা আপনার দেওয়া হতো সেই টিকাটা কিন্তু দীর্ঘ 10 বছর যাবত আপনার দেওয়া হয় না, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার আগে খুরা রোগ ছিল পশুর, এখন কিন্তু সেই এলএসডির রোগ হচ্ছে আপনার। আমি যে মাংসটা খাচ্ছি সেটা আপনার হাইজেন কিনা সেটা তো আপনি নিশ্চিত করতে পারছেন না। আপনি দেখেন এখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় $100 মিলিয়ন খরচ করে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে আধুনিক স্লটার হাউস করেছে আপনার সারা বাংলাদেশে কতগুলো আপনার স্লটার হাউস। আপনার সম্প্রতি আমরা দেখলাম যে এই স্লটার হাউসগুলো 4-5 বছর পূর্বে কিন্তু আপনার প্রস্তুত হয়েছে, অথচ আজকে ঢাকাতেও 3টি স্লটার হাউস আছে যেটা অ্যাবান্ডেন্ট অবস্থায় পড়ে রয়েছে। বাইরে থেকে মডার্ন মেশিনারিজ জেনে আপনার কিন্তু সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে প্রতিমন্ত্রী মহোদয়, যে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, উনি বগুড়ায় একটা উদ্বোধন করেছেন, একটা প্রজেক্টের খরচ হলো 11 কোটি টাকা। অথচ আমি 4-5 বছরে আমি কিন্তু এই কতগুলো আপনার যে স্লটার হাউস সেগুলো আমি তৈরি করতে পারিনি, যার কারণে দেখা গেছে যে এই যে আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ পশু কুরবানি দিচ্ছি আপনার একদিনের ভিতর 2 দিনের ভিতর অদক্ষ শ্রমিক দিয়ে আপনার এই চামড়াটা ছাড়ানোর কারণে আপনার লেস কাট হয়, প্লে কাট হয়, আপনার চামড়াটা ফুটো করে দেয়, সেটার কোয়ালিটি ডিটেরিওরেট করে। আপনি কোথায় আপনার দামটা পাবেন? আপনার যদি প্রপারলি দামটা হয়, আপনি কোয়ালিটিটা যদি আপনার এনশিওর করতে পারেন তাহলে আপনার দাম পাবেন। আমি দামটা নিয়ে আলোচনা করব, তার এটা নিয়ে পরে পরিসংখ্যানটা সঠিক কিনা একটু মোটামুটি পরিসংখ্যানটা কাছাকাছি আছে, কারণ উনি আমাদের যে ডিজি মহোদয়, সাবেক ডিজি মহোদয় বলেছেন গত বছর 91-90 লক্ষ পিস আপনার পশু কুরবানি হয়েছে, এবং এবছর আমরা মনে করি যে আপনার 1 কোটি, ওনারা বলছে 1 কোটি 23, এখানে কুরবানি এবছর কম হবে, কারণ এই বছর 75-80 লক্ষ পিস পশু কুরবানি হবে, কারণ আপনার উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের ক্রয় আপনার কমে গেছে, এবং মিডল ইস্টের ওয়ারেও কিন্তু একটা প্রভাব পড়েছে। কারণ আপনারা দেখেন যে রেমিটেন্স যোদ্ধারা কিন্তু প্রায় $3 বিলিয়ন উপরে আপনার রেমিটেন্স পাঠায় ঈদুল আজহা উপলক্ষে পরিবারের জন্য কুরবানি যাতে দিতে পারে। তো এই বছর আমরা কিন্তু সেই ফ্লোটা আমরা কম দেখছি, সুতরাং এইটার কিন্তু বাজারে ইম্প্যাক্ট একটা পড়বেই। কি ধরনের ইমপ্যাক্ট পড়বে? আপনার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা যেটা বাজারে দেখছি, কিন্তু আজকেও কিন্তু প্রচুর পশু কিন্তু আপনার বাজারে আছে যেটা কিনা আপনার মাঝারি সাইজের এবং ছোট চাহিদাটাই বেশি আপনার। কিন্তু আবার আরেকটি শঙ্কার বিষয় হলো, আমরা চাই যে খামারিরা স্বয়ংসম্পন্ন হোক। 14 সালের পরে বাংলাদেশে একটা রেভলিউশন ঘটিয়েছে, যে পার্শ্ববর্তী দেশ আপনার গরু আমদানি বন্ধ করে দেওয়ার ফলে এইখানে কিন্তু খামারি সৃষ্টি হয়েছে। আজকে যারা লেখাপড়ার পাশাপাশি কিন্তু তারা খামারে উদ্বুদ্ধ হয়েছে,
কিন্তু গোখাদ্যের দাম বেশ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার পশুর দামও বৃদ্ধি পেয়েছে। এই কারণে কিন্তু আপনার যারা কনজিউমার তারা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে যেখানে দুটো গরু কিন্তু তারা একটা গরু কিনবে, যারা একটা গরু কিন্তু তারা দুজনে মিলে শেয়ারে একটা গরু পশু একটা জবাই দিবে, আবার অনেকে ছাগল আপনার খাসি জবাই দিবে। এই কারণে আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে বর্ডার পাস হয়ে কিন্তু অনেক গরু চলে আসতেছে আপনার, কারণ ওইখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আপনার যে গরু পশু বিক্রি বন্ধ করেছে, হ্যাঁ আপনার গরু জবাই নিষিদ্ধ করেছে। এইটার প্রভাবে কিন্তু আপনার এই প্রচুর পশু কিন্তু আপনার বাংলাদেশে আসছে। এবং আমরা আরেকটা সংখ্যা করছি যে ঈদের পরে যে কলকাতা বড় ইন্ডাস্ট্রি জোন আছে, সেই ইন্ডাস্ট্রি জোনের যে চাহিদাটা সেটার জন্য কিন্তু চামড়া পাচারেরও সংখ্যা থেকে যায় আপনার। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, অনেকগুলো ইস্যু রয়েছে, গরুর রোগের বিষয়গুলো রয়েছে, খামারিদের ন্যায্য মূল্য, যেটি একদম যদি আমরা দুটো জায়গায় যাই, পশু ক্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ খামারিদের যে ন্যায্য মূল্য, নিরাপদ মাংস, এই বিষয়গুলো আসলে নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা? দেখেন, এই যে এলএসডির কথাটা বলা হলো, আমি মনে করি যে এলএসডি আছে, কিন্তু এটার প্রাদুর্ভাব আছে, কিন্তু এলএসডির প্রাদুর্ভাবটা যতটা ছোট গরুতে যেগুলো কোরবানির যোগ্য না সেখানে একটু বেশি, আর কোরবানির যোগ্য যেটা সেটাতে সংখ্যাটা খুবই কম, স্পোরাডিক, এবং এটা পরে ভালো হয়ে যায় এবং এটা জেনেটিকও না। কাজে এই নিয়ে কোনো আতঙ্কের কিছু নাই। আরেকটি জিনিস হলো যে এই যে বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের শহরে আমরা তো দেখি যে বর্জ্য ব্যবস্থাপনা যথেষ্ট উন্নতি হয়েছে গত 2-3 বছর ধরে, অন্তত একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বর্জ্য আর থাকে না। আর গ্রামাঞ্চলে বর্জ্য যে ব্যবস্থা করা খুব ভালো, এটা আমি কোনো সময় বলবো না, কিন্তু তারপরেও গ্রামাঞ্চলে এখন মানুষের গন্ধ হয়, তারপরে পরিবেশকে নষ্ট করে, এগুলো মানুষ অনেকটা সচেতন হয়ে গেছে। আর চামড়াগুলো যদি ওই দিনের মধ্যেই যদি ডিসপোজ করা যায়, যে গ্রামে গ্রামে যেখানের মধ্যে কোরবানি হয়, তাহলে সাধারণত একদিন পরে কোরবানির যে পরিবেশ সংক্রান্ত যে সমস্যা, এটা আর থাকে না। আসল কথা হলো যে আমরা যেই ইয়েটা করছি, এই যে কোরবানিটা করছি, এই কোরবানির একটা বড় অংশ যে চামড়াটা এবং কিছু মাংস, এইটা সাধারণত গরিব মানুষের হক। গরিব মানুষের কাছে আসলে এইটা হলো সামাজিক সুবিধাটা, যে মাংসটার আমরা সাধারণত মনে করি যে 3 ভাগের 1 ভাগ গরিব মানুষ যারা আছে তাদের কাছে যায়। সারা বছর যারা আপনার গরুর গোশত খেতে পারে না, এই কোরবানির সময় সবার ঘরে ঘরে কোরবানির মাংসটা যায়। আরেকটা জিনিস হলো যে চামড়াটা, এই চামড়ার যে টাকাটা, এই টাকাটা পুরোপুরি চলে যায় আপনার এই গরিব যারা আছে তারা। এইটাই হলো এই ঈদের একটা বড় সুবিধা। যেটা কিন্তু আরেকটি বিষয় আমি যেটি বলছিলাম যে নিরাপদ মাংস, সেটি সরবরাহ নিশ্চিত। দেখেন, নিরাপদ মাংস সম্পর্কে আমার মনে হয় যে ডক্টর সেলিম আরো ভালো করে বলবেন। আমরা মাংসের নিরাপত্তাহীনতার মধ্যে আছি, এটা আমি কখনোই বিশ্বাস করি না। আমি দীর্ঘদিন, আমি যেমন পশু এই আপনার শস্য কৃষি খাতে যেমন দীর্ঘদিন কাজ করেছি, অর্থনীতি নিয়ে কাজ করেছি, পশু সম্পদ খাতেও করেছি। আমি লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের ডিজিও ছিলাম দীর্ঘদিন। কাজে এই সম্পর্কে আমি অনেক অবগত। দেখেন, এই যে অনেকে বলে যে স্টেরয়েড দেয়, এটা করেছে, এটা অনেক স্টাডি হয়েছে, পিএইচডি থিসিস হয়েছে। এগুলো আগে যেরকম পাওয়া যেত আজকাল আর ততটা তেমনটা ধরে না। এই যে এখানে আমাদের ভেটেরিনারিয়ানরা আছে, তারা কাজ করছে, জায়গায় জায়গায় তারা করছে, চেক করছে, এগুলো অনেকটাই কমে গেছে। আমি এই কথা বলি না যে একেবারেই শেষ হয়ে গেছে, সেটা হয়তো না, কিন্তু এটা খুবই কমে গেছে। কাজে স্বাস্থ্যের ঝুঁকি আছে, এটা আমি একদমই মনে করি না। আরেকটা জিনিস হলো যে এই যে মাংস, এখন যেই মাংসটা হচ্ছে, কোরবানি যারা দেয়, টাকা খরচ করে যারা দেয়, তারা দেখে শুনে সুস্থ গরু, ইসলামের বিধান অনুযায়ী সুস্থ গরুটাই কোরবানি দেয়। অসুস্থ গরু কোরবানি দেয়, এটা খুব রেয়ার, আমার চোখে পড়ে না। তো কাজেই এখানেও যারা কোরবানি যারা দিচ্ছে, এখানেও যে মাংস
খাওয়া এটা নিয়ে আমার মনে হয় যে কোনো শাস্তি ছিল না। স্লটার হাউস নিয়ে বলছিলেন শাহিন আহমেদ, এর আগে আমরা শুনেছি যে এক জায়গায় কোরবানি দেওয়া যায় কিনা এলাকা ভেদে, সেই বিষয়টি তারা যেটি দেখেন স্লটার হাউসটা আমাদের খুব খুব রিসেন্টলি এটা ডেভেলপ করেছে, এটা খুব অনেক আগের থেকে ডেভেলপ করে নাই। এবং স্লটার হাউস এই যে স্লটার হাউসে যারা নাও যায়, যেমন আমার একটা খুব বড় বিল্ডিং, এই বিল্ডিংটার মধ্যে এই আমি যেখানে থাকি আর অনেকে থাকে, সেখানে কিন্তু প্রতি বছরই, এটা কিন্তু স্লটার হাউস না, কিন্তু নিয়ম কানুন মেনে সেটা করা হয় এবং দুপুরবেলার মধ্যে হয় এবং এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয়। সব জায়গায় যে স্লটার হাউস আছে তা না, আর যেখানে স্লটার হাউস আছে সেখানে নতুন এই জিনিসটার সঙ্গে মানুষ পরিচিত হতে একটু সময় লাগবে, এটার জন্য একটু সময় দিতে হবে। আর স্লটার হাউসের ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা আস্তে আস্তে উন্নত হবে। হঠাৎ করে ব্যবস্থাপনা উনি যেটা বলেছেন যে ব্যবস্থাপনায় সমস্যা আছে, আমি মনে করি সমস্যা থাকবে, কিন্তু এটা আস্তে আস্তে এই সমস্যাটা দূর। আপনি ধরুন অনেক দেশে আমি দেখেছি যে স্লটার হাউস যেমনভাবে ব্যবস্থাপনা ভালো, কোনো ক্ষেত্রে স্লটার হাউসের ব্যবস্থাপনা ভালো না, এরকমও পাওয়া যায়। তো এইগুলোকে আস্তে আস্তে ভালো করতে হবে। জি, রহিন হোসেন প্রিন্স, খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়টি থাকে। খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গেলে আবার সেটি আবার ভোক্তার উপর এক ধরনের চাপও তৈরি করে, কারণ আসলে এই পশু লালন পালনের এবং খাবারের খরচ অনেক বেড়ে গেছে। সেই জায়গায় আসলে কি করণীয়? না, আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। এবং দেখেন এইখানে কতগুলো তথ্য আমরা শুনলাম, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা দরকার। একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আগেও জেনেছি, এখানেও শুনলাম যে 1,23,00,000 পশু রেডি আছে। আচ্ছা, সাধারণত দুইজনের আইডিয়াতে শুনলাম যে মুদ্রাস্ফীতি এগুলো সবই আমরা জানি যে 91 লক্ষের মতো বা 1 কোটির বেশি হতে পারে। কিন্তু আমাদের ভাই যেটা বললেন, আমিও এর আগে আসার আগে যেটা দেখলাম যে আপনারা তো চামড়া কেনার টার্গেটও বা মনে করতেছে 70 থেকে 80 লক্ষ চামড়া তারা করবে। আমি সেটা যখন শুনছিলাম তখনই মনে হচ্ছিল যদি 1 কোটি হয় তাহলে এই টার্গেট কেন? তার মানে রিয়েলিটিটা কি সেটা একটা দেখা দরকার। আচ্ছা, সেটা না হয় আমি ওই তর্ক বা সমাধান নাই। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের আমি খামারির সাথে প্রান্তিক কৃষকের কথাও বলতে চাই, যারা বছরে এই গরুটাই তাদের অন্যতম প্রধান। বা এখন আমাদের কৃষি, উনি তো আরও ভালো জানেন জাহাঙ্গীর ভাই, যে কৃষিতে অনেক জায়গায় তাদের যে মাইনাস হয়ে যায়, আয় কমে, তারা কিন্তু একটা জায়গা থেকে পোষাইতে হয়। তা সুতরাং এবং এই দামটা যেমন আমরা খাবারের ব্যবসায়টা দেখছি যে খাবার অন্যান্য দামের ব্যাপারে যেটা পড়ে, কিন্তু দেখেন আমি বেশ কিছুদিন আগে একজন কৃষকের একটা হাটে খুব ক্ষোভের কথা শুনছিলাম, যদিও গরু নিয়ে না, সেটা হচ্ছে অন্য জিনিসের দাম পায় না। তখন সে বলছে যে এইখানে কোনোটা দাম বাড়লে আপনারা চিল্লাপাল্লা করেন, কিন্তু সাবানের দাম যখন বাড়ে আমার তো বলার কিছু থাকে না, আমার তো বেশি দামে সাবান কিনতে হয়। শব্দটা খেয়াল করেন, মানে আমাদের তার যে জীবন ধারণের, যেটা মুদ্রাস্ফীতি দিয়ে হয়তো সহজে আমরা বলতে পারি বোদ্ধারা, কিন্তু মানুষ বুঝবে না, সেই জায়গায় তার যে টাকাটা দরকার সেইটা কিন্তু সে যদি না পায়, আমি দাম বেশির কথা বলে, তাহলে তো সেটা খুবই ক্ষতিকর জায়গায় যাবে। এবং ইন লং টার্ম আমরা যে এইটাকে একটা চামড়া শিল্প বলি, বা এটা বিশেষ করে এই মাংসটা যে গরিব তার একটা বিরাট প্রোটিনের জায়গা পূরণ করে ধর্মীয় রেওয়াজের বাইরেও, সেইটা কিন্তু যথাযথভাবে হবে না যদি আমরা দামগুলো নিশ্চিত না করতে পারি। আমার ব্যক্তিগত পজিশনটা হচ্ছে, যখন আমরা কুরবানি দেব, হ্যাঁ কোনো সময় আমার সমর্থ থাকলে একটা দেব, না হলে কম দেব, ভাগের যে বিধান আছে সেইটা করব। কিন্তু এইটা যদি আমরা দামটা নিশ্চিত করেই করতে পারি তাহলে ভালো হয়। এখন দামের ক্ষেত্রে নানা ম্যানিপুলেশন আছে, সেইটা কিভাবে করা যায় সেটা ওনাদের অভিজ্ঞতা থেকে আমরা ভাবতে পারি। কিন্তু যেটা হয় দেখি এখনো পর্যন্ত, এই যে গাবতলির হাটে শুনছিলাম যে একজন গরুর খামারি, তিনি নিজে বলছে যে আমি বিক্রি করলেও আমাকে কি 7,000 টাকা সম্ভবত বলছে দিতে হবে, যদি আমি নিয়েও যাই বিক্রি না করতে পারি 7,000 টাকা দিয়ে দিতে হবে। তাহলে আপনি এই আনা নেওয়া অন্য খরচের বাইরে কোথায় গেল আর কি। তাই বলছি এই জায়গাগুলো যদি একেবারেই আমরা একটা ডেভেলপ না করতে পারি, যে কৃষক মানে এই যে যিনি পশু লালন পালন করছেন তিনি সরাসরি এসে তার মতো নিরাপদে বিক্রি করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবেন, এবং দামের ব্যাপারটা একটা রেশনাল পজিশন থেকে কিভাবে যৌক্তিক জায়গা আনা যায় যাতে তিনিও
কি বলে যে হবেন না, মানে সবাই লাভবান হন হবে না। তবে এক্ষেত্রে লক্ষ্যটা থাকতে হবে, যে আলোচনা হয়েছে, যাতে তার পুরো ব্যয়টা কমে আসে। জি, ওইটাই প্রধান জায়গা করতে হবে। হোসেন মোহাম্মদ সেলিম, নিরাপদ মাংসের একটি প্রশ্ন রয়েছে, খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতের বিষয়ে আমরা যদি একটু দেখি যে অন্য সময় গরুর মাংসের যে দাম থাকে সেটা 800 টাকা, কিন্তু কোরবানির সময় যদি এটির দাম আসলে বা বিবেচনা করার সুযোগ নেই, তারপরে সেটি কিন্তু 1000-1200-এর উপরে পড়ে, মানে এই যে পার্থক্যটা কেন চলে আসে? ধন্যবাদ। আসলে আমি একটু বেশ কিছু বিষয়ের প্রতি আলোকপাত করতে চাই। আমি উইথ ডিউ রেসপেক্ট জনাব মোহাম্মদ শাহিন আহমেদ যে বললেন এলএসডির বিষয়ে, তা আসলে আমি এই প্রোগ্রামে আসার আগেই আমি মাঠ পর্যায়ে আমার চট্টগ্রামের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে এই বিষয়ে স্পেসিফিকভাবে, আমি জানি যে চামড়ার সাথে এলএসডি রিলেশন আছে, তো আমি জিজ্ঞেস করে আসলাম যে 0.01% তারা বাজারে তাদের যে অবজারভেশন এইবার যে 0 জাস্ট খুবই নিগলিজেবল, 100-র মধ্যে একটা কি অ্যানিমেলে তারা বলতেছে যে চামড়ার, তাও সরাসরি এলএসডি না, এটা হয়তো কোনো এক সময় এলএসডি হয়েছে, সেটা দাগ চামড়ায় রয়ে গেছে। তো সেই হিসেবে আমি বলতে চাই যে এটা খুবই কম। সবচেয়ে বড় কথা হলো আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে যে প্রাণী আওতাধীন আমাদের যে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট আছেন, সেই লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে এলএসডি ভ্যাকসিন আমাদের নিজস্ব সিট দিয়েই কিন্তু উদ্ভাবন করছেন, এবং সেই ভ্যাকসিন সিট লাইভস্টক প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় মহাখালীতে আমাদের একটা লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট আছে, সেখানে আমরা অনবরতই কিন্তু এলএসডি ভ্যাকসিন প্রডিউস করতেছি, এবং মাঠ পর্যায়ে কিন্তু সারা দেশেই আমাদের এটা সরবরাহ আছে, যার কারণে এলএসডির প্রকোপ অনেকটাই কিন্তু আন্ডার দ্য কন্ট্রোল, আমরা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছি। আরেকটু বড় কথা হলো, আমি যেটা বলতে চাই, ডক্টর জাহাঙ্গীর স্যারও বলছেন যে আসলে এই এলএসডি ভ্যাকসিনটা রোগটা 1 থেকে 6 মাস বয়সের বাচ্চার হয়ে থাকে, কিন্তু আমরা কোরবানি দিচ্ছি 2 বছরের বেশি অ্যান্ড অ্যাবাভ এইজের গবাদি পশুকে। আরেকটা বড় কথা হলো যে এই রোগটা অনেক সময় বলে থাকে যে মানুষের মধ্যে ছড়া, আসলে কিন্তু এটা জেনেটিক ডিজিজ না, এটা স্পষ্ট বলতে চাই যে এলএসডি আসলে এটা তথ্যের সাথে ট্রেনার্স অ্যাসোসিয়েশন তথ্য যেহেতু ঘাটতি আছে, আমরা এটি কখনো মিলিয়ে দেখেছেন কিনা বা একই সঙ্গে এই দুটি তথ্য যাচাই করেছেন কিনা? চামড়ার উপরে যেটি যেহেতু তারা সংগ্রহ করেন, আর আপনি মানে প্রাণী সম্পদ থেকে তথ্য এই তথ্যটি আসলে একটু অ্যাড করতে পারি এখানে, আমি একটু অ্যাড করি। এটা হলো, দেখেন, চামড়াটা আর গরুর মোট কোরবানি এক হওয়ার কথা না, কারণ গরু যেগুলো কোরবানি হয়, ধরেন 1 লক্ষ যদি কোরবানি হয়, তারপরে সবগুলো চামড়াই যে তারা সংগ্রহ করে তা না। এই পর্যন্ত বহুবার আমরা দেখে আসছি যে 20 থেকে 25% চামড়া করা যায়ও না, মানে সংগ্রহ করা যায়ও না। কাজে এই জিনিসটাকে একটু জি, চামড়ার আমি যতদূর জানি যে আসলে এবার 85,000 চামড়া সংগ্রহ করার একটা টার্গেট, 85 লক্ষ চামড়া টার্গেট আছে। কিন্তু যেটা স্যার বললেন, আসলে সব চামড়া আমাদের যে টার্গেট, যে জবাই স্লটারিং অ্যানিমেল আর হলো চামড়া, আমরা কিন্তু আসলে সারা বছরেই যেই গবাদি পশু জবাই হয় তার অর্ধেক 50% কিন্তু কোরবানির সময় কিন্তু জবাই হয়ে যায়। কাজে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই ট্রেনারির সাথে বেশি ডিফারেন্স থাকে না, যে আমাদের চামড়ার সংখ্যা এবং জবাইয়ের সংখ্যা। আমি শেষ মুহূর্তে একটু জাস্ট আর একটু বলতে চাই যে এই যে নিরাপদ খাদ্য বা নিরাপদ ন্যায্য মূল্য এবং নিরাপদ খাদ্য, মানে ন্যায্য মূল্য কৃষকের জন্য এবং মানুষের জন্য কেন নির্ধারণ করা যাচ্ছে না? প্রথমে আরেকটু আসলে স্লটার হাউসের কথাও এখানে আসছে। তা আমাদের আসলে এলডিডিপি একটা প্রকল্পের মাধ্যমে আমরা সারা দেশে, এটা রিসেন্টলি প্রকল্পটা শেষের দিকে, 13টা টোটাল সারা দেশে 13টি আধুনিক কসাইখানা তৈরি করা হয়েছে, তার মধ্যে 6টা কিন্তু এখন অলরেডি ইনঅ্যাক্টিভ, এবং বাকিগুলো কিন্তু এই জুনের শেষ হবে। এটা একটা নিরাপদ খাদ্যের জন্য, মাংস উৎপাদনের জন্য। আমাকে ন্যায্য মূল্যটা যদি বলেন, আমি আসলে মানে উভয়ের জন্য ন্যায্য মূল্য, কৃষকের জন্য এবং সাধারণ মানুষের জন্য। আমরা একদিকে বলছি যে নিরাপদ খাদ্য মাংস উৎপাদন করব। আমি যদি বলি যে নিরাপদ মাংস উৎপাদনের প্রি কন্ডিশনগুলো যদি চিন্তা করি, যে আমার নিরাপদ মাংস উৎপাদন করতে গেলে অ্যানিমেলকে নিরাপদ সেফ ফিড সরবরাহ করতে হবে। তো সেফ ফিড কোনটা হবে? আমরা মনে করি যে রাফেস্ট বেসড ফিডিং সিস্টেম। যদি আমি কাঁচা ঘাস, সাইলেজ এখন কিন্তু অ্যাভেলেবল, আমরা যদি খাওয়াই, কনসেন্ট্রেট যদি আমি দানা জাতীয় খাদ্য যদি কম করি, তাহলে কিন্তু আমার কিন্তু প্রোডাকশন কস্টও কম হবে,
আবার নিরাপদ মাংস হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি মাংস কম দামে মাংস সরবরাহ খামারিরাও লাভবান হবে। খামারিও লাভবান হবে। এবং আরো হলো যে আমাদের এই কোরবানি উপলক্ষে সারা বছরই কিন্তু আমাদের এই যে অনেকে মনে করে যে হরমোন স্টেরয়েড ব্যবহার করে গবাদি পশু লালন পালন, এই সংক্রান্ত আমাদের অধিদপ্তর থেকে এই গত অর্থ বছরে ৭৩,৪৬৫ জন খামারিকে এই বিষয়ে যে কুফল সম্পর্কে খামারিদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবং আমাদের যে এই সঠিকভাবে চামড়া ছাড়ানো এবং নিরাপদ মাংস উৎপাদনের জন্য ১৫,৪৪০ জন পেশাদার কসাইকে এবং ২২,৯১৮ জন মৌসুমী কসাইকে সর্বমোট ৩৮,৩৬২ জন কসাইকে প্রশিক্ষণ প্রদান আমি করা আবার হয়েছে। আপনার কাছে শাহিন আহমেদ, এবার আমি একটু চামড়া শিল্পের দিকে যেতে চাই। এরই মধ্যে চামড়ার দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। চামড়া সংগ্রহের এটাও লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছেন। স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণের সুযোগ কতটা, মানে চামড়া নিয়ে আমি মানে একদম যদি বাংলা ভাষায় বলে যে কামড়াকামড়ি একটি বিষয় থাকে, চাঁদাবাজির বিষয় থাকে, নানান টানা হেস্তা থাকে, অর্থাৎ যারা চামড়া শিল্পের সাথে যুক্ত না তারাও চামড়া সংগ্রহ করে সেটি আসলে মুনাফা এটা করে থাকেন, সেটি নিয়ে এক ধরনের টানা হেস্তা তৈরি হয়। সব মিলে আসলে শিল্পটির কি অবস্থা দাঁড়িয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি বলি যে এই যে মৌসুম ব্যবসায়ী আমরা এক হিসেবে মনে করি আশীর্বাদ। কারণ আমাদের যে প্রচলিত যে ধারা চলে আসছে এই যুগ যুগ ধরে, আমরা কিন্তু সেই ধারা থেকে বের হতে পারিনি। অর্থাৎ আপনার এই যে কুরবানিদাতা যে চামড়াটা বিক্রি করছে, তার ধ্যান ধারণা, সে চামড়াটা ফেলে রাখছে ঘন্টার পর ঘন্টা, আপনার সেইখানে আপনার ওই লবণ না দিয়ে এর একটা প্রভাব পড়ছে, আপনার চামড়াটা গুণগত মান নষ্ট হচ্ছে। আবার মৌসুমী ব্যবসার ওইখান থেকে ফরিয়ার আপনার এই চামড়াটা সংগ্রহ করে আপনার সেই কখনো রিকশায় কখনো ভ্যানে যে পরিবহন করছে, আপনার আবার সেটা ব্যাপারীদের কাছে বিক্রি করছে, ব্যাপারীরা আবার সেই আড়তদারদের কাছে বিক্রি করছে, তারপরে আড়ত থেকে আমাদের প্রতিনিধিরা গিয়ে আপনার চামড়াগুলো সংগ্রহ করছে। অর্থাৎ ৩-৪ হাত বদল হয়ে কিন্তু এখানে চামড়াটা আসছে। তাহলে আপনার কি হলো, আপনার এখানে কিন্তু ৩টা হাত কিন্তু আপনার প্রফিটের ভিতরে প্রফিট নিয়ে গেল। তো যে এটা সুবিধা বঞ্চিত সমাজের যারা এই লক্ষ লক্ষ মাদ্রাসা ইতিমখানার ছাত্ররা আছেন, এইটার সুবিধা ভোগ করেন, তারাই কিন্তু বঞ্চিত হচ্ছেন, প্রপার দামটা পাচ্ছেন না। আমরা আগেই বলেছি, আমি ওনার সাথে কনফ্লিক্টে যেতে চাই না। কারণ হলো গিয়ে যে আপনি বলছেন যে 0.1%, আমি মাংসের কি হলো আমি সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমরা ট্যানারি মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা কিনা আপনার এই এলএসডির জন্য 20% এলএসডি আমরা এটাকে ট্রেনিং করার পর আমরা ফেলে দিতে হচ্ছে, আমাদের কোনো কাজে আসছে না, এটা আমরা মানে লোকালি আমরা ব্যবহার করতে পারছি না। সুতরাং আমি মনে করি যে এই যে আপনি যদি মনে করেন যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় যদি এই কাজটা করেন, তাহলে আপনার এইটা প্রপার দামটা পাওয়া যায়। এখানে শুধু আপনার ঈদের সময় নয়, ঈদের সময় আমরা 50% চামড়া সংগ্রহ করি, বাকি সময়গুলোতেও কিন্তু আমরা চামড়া বিভিন্ন হাটগুলো থেকে আমরা চামড়া সংগ্রহ করি। সে সময় আমরা সূক্ষ্মভাবে যাচাই বাছাই করার পরও সেটা আমরা পাই। তো এখন আপনার এই ঈদের যে সিজনে আসলে যে 2-4 হাজার কোটি টাকার ব্যবসা হবে, যেটা আগে ছিল 3-4 হাজার কোটি টাকা, কারণ চামড়ার দামটা কমে আসছে। আপনারা লক্ষ্য করবেন যে 16 সালে কিন্তু আমরা 2,000-3,000 টাকা চামড়া ক্রয় করেছি, এখন আমরা এই চামড়াটা ক্রয় করছি 1,000-1,500 টাকা লবণযুক্ত চামড়া। তো এইখানে আপনার মনে করেন যে চামড়ার বাজারটাও আপনার সংকুচিত আসছে, বিকজ আপনার যে কমপ্লায়েন্স ইস্যুতে আমরা কমপ্লায়েন্স হতে পারি না, তার উপরেও আমাদের মরার উপরে খাড়ার ঘা হলো এই এলএসডি এবং বিভিন্ন রোগ। আর হলে কি আপনার অদক্ষ শ্রমিক দিয়ে এই চামড়া ছাড়ানোর কারণে এই যে আধুনিক স্লটার হাউস হয়েছে 13টা, আজকে পর্যন্ত আপনি চালু করতে পারেনি একটাও। তো এইগুলো আমার এই ইম্প্যাক্ট পড়ছে। আমরা মিডল ইনকাম কান্ট্রির কথা বলছি, আমরা সেই আগামীতে মিডল ইনকাম কান্ট্রি বলে আমরা এই ট্র্যাপের ভিতরে পড়ছি। আমরা জিএসপি ফ্যাসিলিটি হারাবো, সামনে আমরা আরো অনেক কিছু হারাবো। চাঁদাবাজের ইস্যু মুখে ঢুকে পড়েন কিনা আপনারা? ওইরকম ভাবে আসলে চাঁদাবাজের মুখে আমরা পড়িনি, তবে পরিবহনের ক্ষেত্রে কিছু চাঁদাবাজের সমস্যার সৃষ্টি হয়। তবে আমি মনে করি যে এই বছরের ব্যবস্থাপনাটা অত্যন্ত ভালোভাবে সরকার নিয়েছে, এবং যাতে কোনোভাবে চামড়ার আপনার ঢাকায় আসার ক্ষেত্রে
কোনো চাঁদাবাজের শিকার না হয় এবং ঢাকার বাইরের চামড়াগুলো অন্ততপক্ষে 6-7 দিন ঢাকার ভিতর ঢুকতে পারবে না। কারণ হলো যে এই যে ব্যাপক যে সংগ্রহ, এইটা কিন্তু আপনার ওই হাইডেন মার্চেন্টরাও নিতে পারে না, আর ট্যানারি মালিকরাও নিতে পারে না। যার কারণে দেখা যায় যে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো শহরগুলোর থেকে অতীতে আমরা দেখেছি চামড়া নিয়ে এসে রাতের বেলা বিক্রি করার জন্য নিয়ে আসে রক্তের চামড়াগুলো, কিন্তু সে 3টা 4টা 5টা বেজে যায়, বিক্রি করতে পারে না। সেই চামড়াগুলো আপনার পচে নষ্ট হয়ে যায়, তারা কিন্তু কান্নাকাটি করে আবার ফেরত চলে যায়। আমি একটু ডক্টর জাহাঙ্গীর আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে যেই শিল্পটি আমাদের অর্থনীতির বড় একটি উৎস হতে পারতো, একটি খাত হতে পারতো, সেটি আসলে সংকুচিত হয়ে আসছে, যেটি শাহিন আহমেদ বললেন। আসলে কি তাই, বা এটি আসলে কেন আমরা সরকারি দিকে নজর দিতে পারছি না? এটা সংকুচিত হয়েছে এই কথাটা আমি বলতে পারি না এই কারণে যে 2013 সালে আমাদের যে চামড়ার মোট যে রপ্তানি আয়, চামড়া এবং চামড়াজাত পণ্য, সেটা ছিল প্রায় $7 মিলিয়ন US ডলার, এবং এটা এখন প্রায় 11-11.5 মিলিয়ন ডলার, 1.14, এবং এই বছর যেটা টার্গেট সেটা হলো 1.25 এই বছর টার্গেট। এটা কি ডলারের দামের কারণে পরিসংখ্যানটা বেড়েছে কিনা, এরকম কিনা? না, ডলারে তো এখানে আমি আমাকে কথা বলতে দেন, আপনার কথা যখন হবে তখন আপনি বলবেন। আপনি বলেন। কাজে এখানে বাজার সংকুচিত হয়েছে এই কথা বলার কোনো সুযোগ নেই। এগুলো আমি হিসাব দেখে থেকে লিখে নিয়ে এসেছি। তারপরে আছে দেখেন 2013 সালে আমাদের যে চামড়া, এই চামড়া 2012-13 সালে আমাদের চামড়ার দাম কত ছিল? তখন চামড়ার দাম, গরুর চামড়ার দাম ছিল 85 থেকে 90 টাকা প্রতি বর্গফুট, যেটা 2020 সালে 30-40 টাকায় নেমে এসেছে। এবং এমন পর্যায়ে হয়ে গেছে যে থ্রু আউট প্রাইসে 100-200 টাকা করে করা হয়েছে। গত 3-4 বছর ধরে বাড়তেছে, বেড়ে এবছর কোথায় এসছে? এবছর এসছে আপনার আসছে 62 থেকে 67, এবং গ্রামে এর থেকে 5 টাকা কম। এই তো এখন গত বছর থেকে এই বছর চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুট 2 টাকা বেড়েছে। আর এখন ইনফ্লেশনটা যদি আপনি হিসেব করেন তাইলে এটা নেগেটিভ, দাম কমে গেছে, এটা ধরে নিতে হবে। আর যদি আপনি ওই সময়কার দাম যেটা যদি ধরেন, আপনার যেটা ছিল আপনার 85 থেকে 90, 13-তে, এইটা যদি আপনি ধরেন এখন সিকে ভাগও হবে না। তো এই যে একটা এই বঞ্চিতটা কে হচ্ছে? আপনি যদি বলেন যে চামড়ার বাজার কমে গেছে, চামড়ার ইম্পোর্ট এক্সপোর্ট কমে গেছে, এগুলো আমি মানতে মোটেও রাজি না, কারণ এর কোনো এভিডেন্স নেই। তাহলে কি আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি? আমার কথা আপনি দিবেন, যেহেতু আমি আমি যে সময়কার কথাটা বলছি এটা ঠিক কিনা? আপনি আমার সাথে তথ্য, তাই আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে। আমি আবার আপনার কাছে আসবো, আপনি যদি আমাকে একটু বলেন, তাহলে কি আমরা প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে পড়ছি? আমরা প্রতিযোগিতার সক্ষমতা একটু সমস্যা হয়েছে। এই যে আপনার ওই যে সনদটা যদি হতো, তাইলে আমরা ইউরোপিয়ান মার্কেট, আমেরিকান মার্কেটে আমরা সরাসরি ঢুকতে পারতাম। এখন 8টা বা 9টায় আমি এরকমই খুব কম সংখ্যক। সনদটার দায়টা কার? এই দায় সরকারের আছে, যারা ব্যবসা করছেন, বড় বড় ট্যানারির মালিক, তাদেরও দায় আছে। সরকার এবং তারা যৌথভাবেই এগুলো করা দরকার, কিন্তু এটা করতে না পারাটা, এটা সবাইকে দায় স্বীকার করে নিতে হবে। জি, রহিন হোসেন প্রিন্স, একটি ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব পরিবেশ কেন আমরা তৈরি করতে পারছি না? যে কোনো শিল্প নিয়ে আমরা যখন কথা বলি, নানান ধরনের সংকট সেইগুলো সামনে চলে আসে। না, এটা ঠিকই। দেখেন, এই শেষে যে পরিসংখ্যানটা আসলো, আমি সেটা নিয়েই কথা বলে আপনার এখানে যাই। আমাদের যা অবজারভেশন, তাতে এখানে জাহাঙ্গীর সাহেব, উনি কৃষি অর্থনীতি যেটা বলেছেন, সেই জায়গাটায় যে একটা সময় তো দাম অনেক যেভাবে কমে আসলো, কিন্তু আমার ইন্টারন্যাশনাল মার্কেটে, হ্যাঁ, ইউরোপ অন্যান্য জায়গায় আমরা ওই যে কমপ্লায়েন্স, এই নানা কারণে সার্টিফিকেট, সনদের কথা যেটা বললেন, যার কারণে অনেক সময় মার্কেটটা
ওই পরিমাণ হয়তো যেতে পারেনি। এটা একটা আরেকটা যত সাধারণ ধারণা হয়, এখন তো ইন্টারন্যাশনাল মানুষের চয়েস নানা এবং অন্য রেক্সিন টেক্সিন আসাতে সেটা সংকট হয়েছে। তা আমার মনে হয় যে এই জায়গাটা তো উন্নত করা ছাড়া, কারণ আমাদের এটা তো একটা শিল্প হিসাবে যদি অবশ্যই ভাবতে হবে, এবং আদি জায়গায় এটা মনে রাখা দরকার। এটাকে তো আমরা বাদ দেওয়ার শুধু না, এটাকে ডেভেলপ করে কিভাবে যাওয়া যায় সেই জায়গায় দেখতে হবে। এবং এটা না হওয়ার পেছনে আমার কাছে প্রথম মনে হয় যে সরকারের পক্ষ থেকে এইটা যে এই ধরনের একটা শিল্প হিসাবে আমরা নেব, তার জন্য যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা করব, কাগজে কলমে না। ওই যে বললেন কি $1 মিলিয়ন পাওয়ার পরে যে সমস্ত সেন্টার করেছে ওইখানে কাজ হয় না। যেমন গুরুত্বপূর্ণ আমরা দূরের থেকে বুঝি, এটা ব্যবসায়ী না, ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু জেনারেল রাজনৈতিক কর্মী হিসাবে চামড়াটা সোলার তালি ভালো কাজ করার পরে লবণ লাগানোটা কিন্তু একটা বড় ব্যাপার। যতদূর যে আমরা সাধারণ আইডিয়াতে বুঝি, গতবার যেমন সম্ভবত ফ্রি লবণ অন্য জায়গায় দেওয়া হয়েছিল, এখন ফ্রি লবণ যদি আপনার আমার হাতে দেয়, আমি তো এটা লাগাইতে পারবো না রে ভাই। তাহলে তো আপনাকে ট্রেনিংয়ের জায়গা ওই জায়গায় করতে হবে, স্থানীয়ভাবে যে ঢোকার কথা বললো, যাতে করে একটা জেলা ওইখানে ঢুকতে পারে, সেখানে স্টোরেজের যথাযথ জায়গা থাকে, সেইটা সরকারের পক্ষ থেকে করতে হবে। আর আমাদের মালিকরা, আমি একটা জেনারেল ফর্মে বলছি, সবার কথা না, দেখবেন একটা মেশিনারি, যেটা আপনি এই চামড়া শিল্প অন্য জায়গায় দেখবেন, মেশিনারি জানতে কত টাকা লাগবে ওইটাই কোনো সমস্যা হয় না। সমস্যা হচ্ছে এই অভিজ্ঞ লোক, তাদেরকে বেশি বেতনে রাখা বা যোগ্যতা সম্পন্ন মানুষকে রাখা, এই জায়গাটায় হয় না। যেমন আমাদের তথ্য বলে যদি ভুল হয় কেউ বলতে পারে যে অনেক সময় এখানে যখন ওই লবণ টবণ দেওয়ার জন্য তারা দেখা যায় যে কম পয়সার শ্রমিককে নিয়ে এসে হয়তো এই কাজটা করছে, ওই জায়গাটা যথাযথভাবে কিন্তু হচ্ছে না। আর কমপ্লায়েন্স করার জন্য সরকার এবং মালিকদের যৌথ উদ্যোগে এটা করার জন্য আমাদের মনে হয় এটা রাজনৈতিক আগে ভীষণ তৈরি করেই এই শিল্পকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে। জি, হোসেন মোহাম্মদ সেলিম, স্থানীয়ভাবে সংরক্ষণের সুযোগ কতটা রয়েছে সেই জায়গায়, বা কিংবা চামড়া পরিবহন এই সব জায়গায় আসলে সরকারের কি ধরনের অংশগ্রহণ রয়েছে, একটু সংক্ষেপে। ধন্যবাদ। আসলে আমি এর আগেও বলেছি যে আসলে চামড়ার সঠিক কোয়ালিটি মেনটেন করার জন্য, সঠিকভাবে চামড়া ছাড়ানোর জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই অর্থ বছর আমাদের এটা কিন্তু রুটিন কার্যক্রম, যে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া, কসাইদের প্রশিক্ষণ এটা, এবং আমাদের যে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি, গভর্নমেন্টস পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এটার মধ্যে কিন্তু আমাদের একটা টার্গেট দেওয়া থাকে সারা বছর যে কসাইদের প্রশিক্ষণ দেওয়া। তো এই কার্যক্রমটা আমাদের চলমান আছে। একটু যদি জানতে চাই, ধরেন 85 লাখ চামড়া সংগ্রহের যে রয়েছে, এর অর্ধেকও যদি গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করা হয়, সেটি সংরক্ষণ বা সেই জায়গায় ব্যবস্থাপনায় আপনাদের দক্ষ কত কর্মী রয়েছে? আসলে এটা এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের মূলত যেই কাজটা কেপিআই বলে আমরা, কি পারফরমেন্স ইন্ডিকেটর, আমাদের হলো ফুড সিকিউরিটি, মিট প্রোডাকশন, এগ প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন, এটাকে পার ক্যাপিটা এটাকে বুস্ট আপ করা, ইনক্রিজ করা। এর পাশাপাশি আমাদের যে প্রাইমারি প্রডিউসার হিসেবে আমরা আমাদের একদম উৎপাদন পর্যন্ত বা এটাকে কোয়ালিটি মেনটেন করে চামড়া প্রোডাকশন পর্যন্ত আমরা কিন্তু এটা কাজ করে থাকি। আসার কথা হলো যে আমরা যাতে চামড়া সঠিকভাবে চামড়া ছাড়ানো হয়, যাতে চামড়ায় কোনো কাট না হয়, মিডল পর্যায়ে যদি কাট হয় তাহলে কিন্তু চামড়া কোয়ালিটি ডেটোরিয়েট করে। চামড়া ছাড়ানোর ক্ষেত্রে যদি কোনো কোয়ালিটি ডেটোরিয়েট করে, ফিডিংয়ের ক্ষেত্রে যদি চামড়া কোনো কোয়ালিটি ডেটোরিয়েট করে, ডিজিজের জন্য যদি কোয়ালিটি ডেটোরিয়েট করে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের পর্যাপ্ত জনবল, সমন্বিত কোনো ব্যবস্থাপনা রয়েছে কিনা সরকার, খামারি এবং এই ব্যবসায়ী যারা আছে? এটা পুরোটাই আমি বলবো যে সমন্বিতভাবে এই উদ্যোগের মাধ্যমে কিন্তু এই কার্যক্রমটা সারা বছর চলমান আছে। আমি এখানে যেটা বলবো আসলে চামড়ার এটা আমি যেটা বলবো যে ভবিষ্যতে এই চামড়া শিল্পটাকে ধরে রাখার জন্য, আমি যে সময় ক্লাস 10-এ পড়তাম 1988 সালে, তখন আমি দেখছি, আমার স্পষ্ট মনে আছে, একটা চামড়া, একটা বড় গরুর চামড়া দেখা যায় 2000, 2200, 2300 বা 2500 টাকা বিক্রি হতো, তখনকার দাম, সেটা 1988 সালের কথা। বাট এখন আমি প্রায় অনেক বছর পরে, আমি কি বলবো, প্রায় 35-40 বছর পরে আইসা আমার চামড়ার দাম পড়তেছে এখন দেখা যায় একটা 700, 600, 700, 800 টাকার বেশি পড়ছে এখানে যদি। এবং সবচেয়ে বড় কথা হলো কি, এই চামড়া জন্যেই আমাদের যে লাইভ স্টকের জিডিপি কন্ট্রিবিউশন, শুধুমাত্র র হাইটসটা কিন্তু আমাদের জিডিপিতে ক্যালকুলেট করা হয়, কিন্তু প্রসেস হাইটসটা কিন্তু অন্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয় বা কমার্স মিনিস্ট্রি যাচ্ছে। কাজে আমি বলবো যে এক্ষেত্রে বর্তমান সরকার এবার আসার কথা হলো চামড়ার দাম কিছুটা বাড়াইছে, এবং চামড়া সংরক্ষণের জন্য
বিনামূল্যে প্রায় 17 কোটি টাকার যে বিভিন্ন জায়গায় লবণ সরবরাহ করার ব্যবস্থা নিচ্ছে, এটা খুবই আশাজনক এবং এটা আমি মনে করি চামড়ার কোয়ালিটি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহিন আহমেদ, আপনি সংকুচিত হওয়ার কথা বলছিলেন, মানে এই শিল্পটির আসলে চ্যালেঞ্জ কি কি মোকাবেলা করছেন আপনারা, কোন জায়গাতে সংকটটা আপনারা দেখছেন? দেখুন, এইখানে আসলে আমি যদি 2016 সালের আর 2025 সালের এক্সপোর্ট যে পরিসংখ্যান আমি যদি দেখি, আমরা 16 সালে 130 কোটি মার্কিন ডলার আপনারা রপ্তানি করেছি, 25 সালে আমরা কিন্তু সেটা 120 কোটি মার্কিন ডলার রপ্তানি করেছি। এবছর আমাদের রপ্তানি টার্গেট হলো গিয়ে 140 কোটি। এটা হলে কি আমার ইপিবি টার্গেট দিয়ে দেয়, সেই টার্গেট অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী আমরা কথা বলি। এইখানে সংকুচিত অবশ্যই হয়েছে আপনার 10 বছরে, যেখানে গ্রোথ আপনার এখনও বাড়েনি, আপনার গ্রোথ বরঞ্চ কমেছে। এটা কেন কমেছে সেটার সংকট হলো কি, প্রধান সংকট হলো যে আমার যে হাজারীবাগ থেকে আমি রিলোকেশনটা হলাম, সেই রিলোকেশনের সময় আমি কিন্তু আপনার প্রায় 30% ইন্ডাস্ট্রি আমি নিয়ে যেতে পারিনি, সেগুলো বন্ধ হয়ে গেছে। এখানে আমার মনে করেন যে জেন্ডারের কথা যদি বলি, ওইখানে দেখেন হাজারীবাগে শত শত মহিলা শ্রমিক কাজ করতো, সেই মহিলা শ্রমিকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা সেই কাঙ্ক্ষিত বিসিক এলাকায় আমরা করতে পারিনি, তাদেরকে নিতে পারিনি, আমরা দক্ষ শ্রমিক হারিয়েছি। আমরা ওইখানে যে বিশেষত আপনার আজকে খাসি এবং ছাগলের চামড়া কিন্তু আপনার পথে ঘাটে ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে? হাজারীবাগে এটার প্ল্যান্ট ছিল প্রায় 30 থেকে 35টি, সেখানে আমরা মাত্র 5-6টি প্ল্যান্ট আপনার নিয়ে যেতে পেরেছি, কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় এইটুকুলোকে, এই ব্যাপক যে সরবরাহ ব্যবস্থাপনা সেটাকে আপনার 2-3 দিনের ভিতরে কালেক্ট করে আপনার প্রসেস করা। তো এইটার কারণে আপনার এটার দাম পাচ্ছে না। তো এইখানে আমি মনে করি যে আমাদের যে কমপ্লায়েন্সের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, LWG সনদ, আমরা যেটা নিয়ে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন আছি, সেই লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকার কারণেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না এবং বাজার সংকুচিত আসছে আপনার। যে আমি একটু হোসেন মোহাম্মদ সেলিম, আমি আপনার কাছে আবার একটু ফিরি, কারণ আমি শেষ দিকে রয়েছি। তারা যেটি মানে এত বড় একটি ট্যানারি শিল্পকে বিসিকের কাছে দেওয়ার আসলে কারণটা কি বা যৌক্তিকতা কি? এখনো পর্যন্ত পুরোপুরি পারলো না কেন? একদম 1 মিনিটে শেষ করবেন। এই মানে এত বড় ট্যানারি শিল্পকে বিসিকের হাতে দেওয়ার কারণটা কি, মানে যেটি তারা আসলে সাভারে করছেন এখন পর্যন্ত তৈরি করে দিতে পারেননি, ইটিবিটিবি সব ধরনের সহযোগিতা তারা দিতে পারছেন না, তাহলে কেন সরকার আসলে এটি করলো? ধন্যবাদ। আসলে এটা মূলত আমাদের আসলে সরকার কিভাবে ম্যানেজ করবে চামড়া শিল্প, ট্যানারি ওয়েস্ট, ট্যানারি শিল্প, এটা শিল্প মন্ত্রণালয়ের কাজের আওতাধীনের মধ্যে পড়ে। আমি একটু জাঙ্গাল আপনার কাছ থেকে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে কেন সরকার এই মানে বিসিক তো ক্ষুদ্র শিল্প, তার কাছে কেন এত বড় ট্যানারি শিল্পের দায়িত্বটি আসলে এটা মোটেও ঠিক হয়নি। এটা এখনো সময় আছে, তারা এই সিদ্ধান্তটা রিভাইজ করতে পারে। আমি দুটো কথা বলবো। এক নম্বর হলো যে মাংসের দাম, যেভাবে মাংসের দাম চড়তেছে, 2015 সালে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল 280 থেকে 300 টাকা, আর এখন 850 টাকা। এইভাবে যদি বাড়ে তাহলে আমাদের গরিব মানুষ মাংস খেতে পারবে না, এবং যে ডিমান্ড, সেই ডিমান্ডটাও ক্রিয়েট হতে হবে না। কাজেই এখানের মধ্যে আমাদের অবশ্যই প্রতি ইউনিট মাংসের দাম কিভাবে কমে তার জন্য প্রোডাকশন এফিসিয়েন্সি অর্জন করতে হবে, এটা সেলিম সাহেবদের দায়িত্ব। আর 2 নম্বর আরেকটা কথা হলো যে এই যে চামড়ার দাম স্বাভাবিকভাবে গরিব মানুষের ভাগ্যের জন্য এটা চামড়ার দামটা স্বাভাবিক হওয়া উচিত। চামড়ার দাম এখন যেভাবে গত বছর হয়েছে একটা চামড়ার দামটা যেন গরিব মানুষ পায়, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমি আসলে শেষ করতে হচ্ছে আলোচনা অংশের জন্য অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, শাহিন আহমেদ, রহিন হোসেন পিস এবং ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।